যখন একটি ছোট্ট মেয়ে বিচারালয়ে সবার সামনে পা রাখল, তার চোখে জল ছিল না, ভয়ও ছিল না। গোটা ঘর তার নীরবতায় ডুবে গেল। বিচারক তার দিকে তাকালেন এবং তার নিষ্পাপ চেহারার আড়ালে লুকিয়ে থাকা রহস্য আঁচ করতে পারলেন। কিন্তু কেউ ধারণা করতে পারেনি যে সে যে শব্দগুলো বলতে চলেছে তা কেবল একটি পরিবারের নয়, বরং পুরো গ্রামের গল্প চিরতরে বদলে দেবে। এটা কেবল একটি সাধারণ মামলা ছিল না, এতে ছিল বিশ্বাসঘাতকতা, লুকানো রহস্য এবং এমন আবেগ যা দমন করা হয়েছিল, কিন্তু এখন তা সবার সামনে আসতে চলেছে। মেয়েটি যখন তার কথাগুলো এগিয়ে নিয়ে গেল, তখন পুরো বিচারালয়ে একটি শিহরণ বয়ে গেল। আজ আর কিছুই আগের মতো থাকবে না। গ্রামের মন্দির থেকে আসা ঘণ্টার ধ্বনি ধীরে ধীরে সন্ধ্যার বাতাসে মিশে যাচ্ছিল। মন্দিরের সামনে লোকেরা খালি পায়ে জ্বলন্ত মাটির উপর দাঁড়িয়েছিল, যেন কোনো ধর্মীয় অনুষ্ঠান চলছে। কিন্তু আজ সেখানে অন্য এক কাহিনী লেখা হচ্ছিল। চিত্রাপুর গ্রামের ছোট আদালতে ন্যায় বিচার নয়, বরং পরিবারের ভাঙন প্রতিধ্বনিত হচ্ছিল। এই ভিড়ের মাঝে 10 বছর বয়সী কাব্য তার ছোট্ট পায়ে ধুলো আর পাথর মারিয়ে ছুটে আসছিল। তার গলা শুকিয়ে গিয়েছিল, অশ্রু তার চোখে দ্রুত বইছিল, কিন্তু সে জানত যে থামা আর কোনো বিকল্প নেই। যখন সে আদালতের বাইরে পৌঁছালো, ভিড় এক মুহূর্তের জন্য থমকে গেল। সবাই তার দিকে ফিরল। ধুলোয় ভরা তার চুল এবং মাটিতে মাখা তার শাড়ির আঁচল এই প্রমাণ দিচ্ছিল যে এখানে পৌঁছানোর জন্য সে কতটা সংগ্রাম করেছে। কিন্তু তার চোখে ঝলসে ওঠা ব্যথাই ছিল সবচেয়ে গভীর। ভেতরে আদালতের ছোট ঘরে তার ঠাকুমা আনন্দী মাথা নিচু করে বসেছিলেন। সাদা শাড়ি পরিহিতা, যার ওপর বহু বছরের অভিজ্ঞতা ও আত্মত্যাগ প্রতিফলিত হচ্ছিল। তার চোখ বন্ধ ছিল এবং ঠোঁটগুলো বিড়বিড় করছিল, যেন কোনো গভীর প্রার্থনায় মগ্ন। কিন্তু সেই প্রার্থনা এবার নিজের জন্য ছিল না, সেই প্রার্থনা ছিল তার নাতনির জন্য, যে এই মুহূর্তে পুরো পরিবারের সম্মানের ভার তার ছোট্ট কাঁধে তুলে নিয়েছিল। কাব্য ঘরের দিকে নজর দিল। তার বাবা রাজ, যিনি একসময় তার আদর্শ ছিলেন, উকিলের পাশে বসেছিলেন। স্যুট পরা, তার চোখ শীতল আর চেহারা ভাবলেশেন। সেই বাবা কোথায়, যিনি তাকে গল্প শুনিয়ে ঘুম পাড়াতেন? সেই একই ব্যক্তি কি আজ তার মায়ের উপর চুরির অভিযোগ আনতে প্রস্তুত হয়ে বসে আছে? কাব্য, বিচারকের ভারী আওয়াজ তাকে চমকে দিল। তুমি কি সত্যি বলার জন্য প্রস্তুত? সে কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। তার ছোট্ট আঙুলগুলো একে অপরের সাথে জড়িয়ে গেল। তার চোখ গেল তার ঠাকুমার দিকে, যার মমতাময় চোখ তার ভিতরের ভয়কে শান্ত করছিল। তার মনে পড়ল সেই দিনটির কথা, যখন তারা দুজন গ্রামের বড় বটগাছের নিচে বসেছিল। ঠাকুমা তার চুল আঁচড়ে দিতে দিতে বলেছিলেন যে যদি কখনো এমন সময় আসে যখন সত্যি বলা কঠিন মনে হয়, তবে যেন সেটাই সবচেয়ে সঠিক সময়। কিন্তু আজকের দিনটা কি সেই সময় ছিল? সে কি প্রস্তুত ছিল তার বাবাকে সবার সামনে লজ্জিত করতে? তার দৃষ্টি বাবার দিকে গেল, যিনি এইবার তার দিকে তাকাচ্ছিলেন। কিন্তু সেই দৃষ্টিতে স্নেহ নয়, বরং অন্য কিছু ছিল। আমি জানি আমার ঠাকুমা কেন এমন করেছিলেন, সে কাঁপানো গলায় বলল। ঘরে হঠাৎ চাঞ্চল্য দেখা দিল। মহিলারা কানে হাত রেখে ফিসফিস করতে লাগল, পুরুষরা মাথা নিচু করে নিল। বিচারক তাকে স্পষ্ট করে বলার ইশারা করলেন, উনি এসব আমার জন্য করেছিলেন। তার গলায় তখনও কাঁপুনি ছিল, কিন্তু তাতে একটা সাহসও ঝিলিক দিচ্ছিল। উনি এসব এই জন্য করেছিলেন কারণ উনি আমার কাছে একটা প্রতিশ্রুতি করেছিলেন। বাবার চোখ বড় হয়ে গেল। তিনি তার চেয়ারে অস্বস্তিতে নড়ে উঠলেন। উকিল তার কাঁধে হাত রাখলেন, যেন তাকে শান্ত করার চেষ্টা করছেন। প্রতিশ্রুতি? বিচারক প্রশ্ন করলেন। হ্যাঁ। সে গভীর শ্বাস নিল। প্রতিশ্রুতি ছিল যে তিনি কাউকে বলবেন না যে আমার কারণে তাকে গয়না বিক্রি করতে হয়েছিল। ঘরে এমন নীরবতা নেমে এলো যেন কেউ পুরো দুনিয়ার আওয়াজ মিউট করে দিয়েছে। বিচারক তার চেয়ারের দিকে ঝুঁকে জিজ্ঞেস করলেন, তুমি যা বলছো তা সত্যি বলে তোমার নিশ্চিত? হ্যাঁ, হ্যাঁ। কাব্যের চোখে থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল, কিন্তু তার কণ্ঠস্বর এখন পরিষ্কার ছিল। আমার বাবা তার কাছে টাকা চেয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে এটা আমাদের ছোট্ট একটা রাজ হবে। কিন্তু যখন ঠাকুমা গয়না বিক্রি করলেন এবং এই কথা সবাই জানতে পারল, তখন আমার বাবা তাকেই দোষী সাব্যস্ত করলেন। রাজ রাগে তার আসন ছেড়ে উঠলেন। এসব মিথ্যা, তিনি চেঁচিয়ে উঠলেন। এই মেয়েটি কিছু বোঝার মতো নয়। শান্ত হন রাজ। বিচারকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। ঠাকুমা তখনও মাথা নিচু করে বসেছিলেন, কিন্তু তার চোখ থেকে ঝরা অশ্রু সেই সত্যের প্রমাণ দিচ্ছিল যা তিনি চিরকাল জানতেন। তিনি ইচ্ছাকৃতভাবে এই বোঝা নিজের ওপর তুলে নিয়েছিলেন, যাতে কাব্যের ওপর কোনো আঁচ না আসে। বিচারক গভীর শ্বাস নিলেন। তিনি তার কলম তুলে নোট নিতে লাগলেন। কিন্তু ঘরে উপস্থিত প্রত্যেকেই জানত যে এই মামলা এখন আর ততটা সহজ থাকবে না। কাব্যের সাক্ষ্য আদালতে এমন ঝড় তুলে দিয়েছিল যা শান্ত করা সহজ ছিল না। ভিড় থেকে কিছু মহিলা তাদের শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছিলেন। কাব্য তার ঠাকুমার দিকে তাকালো এবং তার মুখে হালকা হাসি ছিল।
তিনি জানতেন যে তার নাতনি যা করেছে তা সঠিক ছিল, কিন্তু কাব্যের হৃদয়ে একটা না বলা ভয় ছিল। তার বাবা কি এই সত্যকে মেনে নিতে পারবেন? আদালতের বাইরে সূর্য অস্ত যাচ্ছিল। গ্রামের মন্দিরে আবারও ঘণ্টা বাজতে লাগল, কিন্তু এইবার তাদের সুর আশায় ভরা ছিল, যেন আকাশও এই ছোট্ট সাহসের প্রতিধ্বনিকে স্বীকার করে নিয়েছে। চিত্রাপুর গ্রামের সকালের পরিবেশ অন্য দিনের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল। প্রতিটি গলি, প্রতিটি চায়ের দোকান এবং প্রতিটি কুয়োর পাশে দাঁড়ানো লোকেরা কেবল একটি নামই ফিসফিস করছিল, আনন্দী। সেই নাম যা এখন সম্মান ও স্নেহের নয়, বরং অভিযোগ ও অপরাধের প্রতীক হয়ে উঠেছিল। মহিলারা জল ভরার সময় তাদের ঘোমটার আড়ালে লুকিয়ে কথা বলত, এবং পুরুষেরা চায়ের তৃষ্ণা মেটাতে গিয়ে কানাঘুষো করত। বাতাসে কিছু অস্বাভাবিকতা ছিল, যেন গ্রামের প্রতিটি মানুষ এই গল্পের সাক্ষী হবার জন্য উন্মুখ ছিল। আনন্দী, যাকে গ্রামে সবাই ভালোবাসা ও শ্রদ্ধার চোখে দেখত, আজ সেই লোকদের দৃষ্টির মোকাবিলা করতে অক্ষম ছিলেন। যখনই তিনি তার ভাঙা ঝুপড়ি থেকে বাইরে বের হতেন, মহিলারা মাথা নেড়ে মুখ ফিরিয়ে নিত, যেন তার স্পর্শ অপবিত্র হয়ে গেছে। কিন্তু আনন্দীর চোখে কোনো রাগ ছিল না, সেখানে ছিল কেবল ব্যথা, এমন ব্যথা যা তিনি গ্রহণ করে নিয়েছিলেন। গ্রামের পরিবেশ আরও উত্তপ্ত হল যখন খবর ছড়ালো যে অভিযোগকারী অন্য কেউ নন, বরং আনন্দীর নিজের ছেলে রাজ। রাজ, যে বহু বছর আগে শহরের ঝলমলে আলোয় হারিয়ে গিয়েছিল এবং এখন হঠাৎ গ্রামে ফিরে এসে তার মাকে কাঠঘড়ায় দাঁড় করিয়ে গিয়েছে। চায়ের দোকানে বসে থাকা পুরুষেরা তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল। রাজের হঠাৎ কেন পৈতৃক সম্পত্তির কথা মনে পড়ল? এক বৃদ্ধ জিজ্ঞাসা করলেন। যদি তার মা গয়না বিক্রি করে থাকেন, তবে কি ছেলের কর্তব্য ছিল না তাকে বোঝানো, নাকি তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা? কিন্তু কিছু লোক রাজের পক্ষেও ছিল। শহরে একজন মানুষকে কি না সহ্য করতে হয়, এক মহিলা বললেন। সে তো নিজের সম্পত্তি ফিরে পাওয়ার জন্য ঠিক কাজ করছে। এই কথাগুলো শোনা থেকে বাঁচতে পারল না কাব্য। যখন সে জল ভরার জন্য কুয়োয় গেল, তখন সে শুনল যে দুজন মহিলা তার মায়ের সাহস এবং তার ঠাকুমার অপমানের বিষয়ে আলোচনা করছেন। কত লজ্জার ব্যাপার, একজন বলল, নিজের মাকে আদালতে টেনে নিয়ে যাওয়া। অন্যজন মাথা নাড়ল। কিন্তু দেখো, কাব্যের সাহসও অসাধারণ। সেই মেয়েটি যা বলেছে তাতে সবার মুখ বন্ধ হয়ে গেছে। এই শব্দগুলো কাব্যকে আরও বেশি অস্থির করে তুলল। তার ভেতরে এক যুদ্ধ চলছিল। সে আদালতে সত্যি বলে তার ঠাকুমাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু এখন সে ভয় পাচ্ছিল যে তার এই পদক্ষেপ হয়তো তার ঠাকুমার জন্য আরও বেশি সমস্যা সৃষ্টি করবে। সে বাড়ি ফিরল এবং দেখল যে আনন্দী বারান্দায় বসে তুলসী গাছের পাশে ধীরে ধীরে মন্ত্র জপ করছেন। কাব্য চুপচাপ তার পাশে বসে পড়ল। কিছুক্ষণ ধরে তাদের দুজনের মধ্যে নীরবতা বিরাজ করল। কেবল বাতাসের ফিসফিসানি আর পাতার মৃদু শব্দ সেই পরিবেশে প্রতিধ্বনিত হচ্ছিল। তারপর কাব্য ধীরে ধীরে জিজ্ঞাসা করল, ঠাকুমা, আপনি কি আমার ওপর রাগ করেছেন? আনন্দী তার রাত্নির দিকে তাকালেন এবং তার মাথায় হাত বুলিয়ে বললেন, না আমার সোনা, তুমি যা করেছ তা সঠিক ছিল। কখনো কখনো সত্যি বাইরে আনতে সময় লাগে, কিন্তু যখন তা বাইরে আসে তখন সব বদলে দেয়। কিন্তু সেই রাতে কাব্য ঘুমোতে পারল না। তার মনে তার বাবার কঠোর কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। তার মনে পড়ল সেই দৃশ্য যখন রাজ প্রথমবার প্রকাশ্যে ঠাকুমাকে দোষী সাব্যস্ত করেছিলেন। সেই দৃশ্য বারবার তার চোখের সামনে আসছিল। তার বাবার মুখ কঠোর ছিল এবং তার কণ্ঠে কোনো নরম সুর ছিল না। তুমি আমাদের পৈতৃক সম্পত্তি নষ্ট করে দিয়েছ, তিনি বলেছিলেন। তোমার এই ভুলের কারণে আমি আমার সম্মান হারিয়েছি। কিন্তু কাব্য জানত যে আসল গল্প এর চেয়ে অনেক গভীর ছিল। তার বাবা ফিরে আসার পর সে অনুভব করেছিল যে রাজ কোনো বিজয়ী হয়ে নয়, বরং একজন পরাজিত মানুষ হয়ে গ্রামে ফিরে এসেছিলেন। সে তার ঠাকুমাতে বহুবার একা কাঁদতে দেখেছিল যখন তার বাবা টাকার জন্য তাকে বাধ্য করেছিলেন। সে জানত যে যদি সে আদালতে সত্যি না বলতো, তাহলে হয়তো তার ঠাকুমার পুরো জীবনেই কলঙ্কের সঙ্গে কেটে যেত। সেই রাতে যখন পুরো গ্রাম গভীর ঘুমেছিল, কাব্য তার খাটে বসে তারা ভরা আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে পড়ল যে তার ঠাকুমা একবার তাকে বলেছিলেন, তারা হলো সেই গল্প যা আমরা মনে করি হারিয়ে গেছে, কিন্তু তারা সবসময় আমাদের আশেপাশে থাকে। কিন্তু এই গল্পের শেষ কি হবে? তার সত্যি কি তার পরিবারকে এক করবে, নাকি আরও বেশি ভেঙে দেবে? সেই রাতে কাব্য সিদ্ধান্ত নিল, সে তার ঠাকুমাকে এই অপমান থেকে রক্ষা করবে, এর জন্য যদি তাকে তার বাবার মুখোমুখিও হতে হয়। সকালে যখন গ্রাম আবার জেগে উঠল, চায়ের দোকানগুলোতে সেই একই আলোচনা শুরু হয়ে গেল। কিন্তু এইবার লোকেরা কেবল আনন্দের বিষয় নয়,
বরং সেই ছোট্ট মেয়েটির সাহস নিয়েও কথা বলছিল, যে তার পরিবারের মর্যাদা রক্ষার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে যাওয়ার সাহস দেখিয়েছিল। সেই সকাল হালকা ঠান্ডা ও সতেজতা নিয়ে এসেছিল। চিত্রাপুর গ্রামের গলিগুলো শিশিরে ভেজা ছিল এবং হালকা বাতাসের ঝাপটা পাতার মধ্যে ফিসফিস করছিল। গ্রামের পবিত্র বটগাছ, যার মোটা শাখাগুলো আকাশ পর্যন্ত ছড়িয়েছিল, সবসময়ের মতোই শান্ত দাঁড়িয়েছিল। এটাই সেই জায়গা ছিল যেখানে গ্রামের লোকেরা তাদের সমস্যার সমাধান খুঁজতে আসত। গাছের শিকড়গুলো মাটিতে গভীর পর্যন্ত প্রথিত ছিল, যেন তাদের ভেতরে অসংখ্য গল্প চাপা পড়ে আছে। সেই বটগাছের নিচে সেদিন আনন্দী একা বসেছিলেন। তার মুখ সকালের হালকা রোদে শান্ত ও গম্ভীর লাগছিল, কিন্তু তার চোখে গভীর উদ্বেগ ছিল। তিনি চারপাশের দিকে দেখতে দেখতে লম্বা শ্বাস নিলেন, যেন গাছের কাছ থেকে কোনো উত্তর চাইছেন। তার পাশে তুলসী পাতার মালা ছিল, যা তিনি ধীরে ধীরে তার আঙুল দিয়ে ঘোরাচ্ছিলেন। এটা তার অভ্যাস হয়ে গিয়েছিল যখনই তিনি কোনো সমস্যায় পড়তেন। কিন্তু আজকের সমস্যা কোনো সাধারণ ব্যাপার ছিল না। আজকের সমস্যা তার পরিবারের ভিত নাড়িয়ে দিয়েছিল। কাব্য ধীরে ধীরে তার কাছে এলো, কিন্তু তার পদক্ষেপ এত হালকা ছিল যে তার শব্দও শোনা যায় না। সে জানত যে যখনই তার ঠাকুমা এখানে আসেন, তখনই তার ভেতরে কোনো গভীর অস্থিরতা চলে আসে। সে কাছে এসে ধীরে ধীরে বসতে বসতে বলল, ঠাকুমা, আপনি কি আমার উপর রাগ করেছেন? আনন্দী হেসে তার দিকে তাকিয়ে এবং তার মাথায় হাত বুলিয়ে বললেন, না আমার সোনা, রাগের তো প্রশ্নই ওঠে না, বরং আমি তোমার উপর গর্বিত। তুমি যা করেছ তা বড়দের পক্ষেও করা সম্ভব ছিল না। কিছুক্ষণের জন্য তাদের দুজনের মধ্যে নীরবতা বিরাজ করল। কেবল বাতাসের সরসর শব্দ আর পাতার মৃদু আওয়াজ সেই পরিবেশে প্রতিধ্বনিত হচ্ছিল। তারপর হঠাৎ, যেন নিজের চিন্তায় ডুবে গিয়েছেন, আনন্দী বললেন, তুমি কি জানো এই গাছের নিচে আমি আমার জীবনের কত সিদ্ধান্ত নিয়েছি? তোমার দাদাজির সাথে প্রথমবার বিয়ের জন্য রাজি হয়েছিলাম এখানেই। আর যখন তোমার বাবা প্রথমবার শহরে গিয়েছিলেন, তখন আমি এখানেই বসে প্রার্থনা করেছিলাম যে তিনি যেখানেই থাকুন যেন খুশি থাকেন। তার কণ্ঠে গভীর করুণা ছিল, কিন্তু কাব্যের মনে হলো যে আজ এই জায়গায় কিছু একটা আলাদা আছে। সে জানত যে তার ঠাকুমা কিছু বলতে চান, কিন্তু হয়তো নিজেকে আটকাচ্ছেন। ঠাকুমা, আপনার ভয় লাগে না? সে নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল। আনন্দী একটা গভীর শ্বাস নিলেন। ভয় তো সবারই লাগে কাব্য, কিন্তু কখনো কখনো ভয়ের চেয়েও বড় হয় ভালোবাসা। আর ভালোবাসা আমাদের এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যার ফলাফল আমরা জানি না। তিনি এক মুহূর্তের জন্য আকাশের দিকে তাকালেন, তারপর বললেন, তোমার বাবা যখন প্রথমবার শহর থেকে ফিরে এসেছিলেন, তখন তিনি আমার কাছে কিছু চেয়েছিলেন। কাব্য চমকে গেল। কি চেয়েছিলেন? আনন্দীর চোখে গভীরতা এলো। তিনি আমার কাছে টাকা চেয়েছিলেন। তার বক্তব্য ছিল যে তিনি শহরে কিছু বড় বিনিয়োগ করেছিলেন, কিন্তু সেগুলি সব ব্যর্থ হয়েছিল। যদি তিনি দ্রুত টাকা শোধ না করেন, তাহলে তাকে জেলে যেতে হতে পারত। এটা শুনে কাব্যের হৃদস্পন্দন দ্রুত হতে লাগল। তারপর আপনি কি করলেন? আমি আমার গয়না বিক্রি করে দিলাম, আনন্দী উত্তর দিলেন। তার কণ্ঠে কোনো অনুশোচনা ছিল না, কিন্তু গভীর ক্লান্তি ছিল। সেই গয়না যা তোমার দাদাজি আমাকে বিয়ের সময় দিয়েছিলেন, সেই গয়না যা তোমার মাকে দেওয়ার পরিকল্পনা ছিল, আমি সব কিছু বিক্রি করে দিলাম, কারণ আমার ছেলের উপর ভরসা ছিল। কাব্যের চোখ ভিজে উঠল। কিন্তু তিনি আপনাকে প্রতারণা করেছেন। হয়তো, আনন্দী ধীরে ধীরে বললেন, বা হয়তো তিনিই নিজে পরিস্থিতির শিকার হয়েছেন। আমি জানি না, কিন্তু একজন মা তার সন্তানের কাছে প্রতিশ্রুতি দেয় যে সে সবসময় তার পাশে থাকবে, তা সে যতই ভুল করুক না কেন। কাব্য এখন বুঝতে পারছিল যে তার ঠাকুমা কেন চুপচাপ সব অপমান সহ্য করেছিলেন। তিনি তার ছেলের সম্মান বাঁচাতে নিজের সম্মান বাজি রাখতে প্রস্তুত ছিলেন। আপনি আমাকে এইসব আগে কেন বলেননি? কারণ আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এই রাজ আমাদের মধ্যেই থাকবে। কিন্তু আমি জানতাম যে একদিন তুমি বুঝতে পারবে, আর এখন সেই দিন এসে গেছে। আনন্দী তার হাত ধরলেন। তুমি আদালতে যা বলেছ তা সঠিক ছিল। এখন তোমার ভয় পাওয়ার দরকার নেই। সত্যি সবসময় নিজের পথ খুঁজে নেয়। কাব্য তার ঠাকুমার দিকে তাকালো এবং তার কথায় সত্যতা অনুভব করল। কিন্তু তার মনে আরও একটি প্রশ্ন ছিল। ঠাকুমা, যদি আপনি সবকিছু সঠিক করে থাকেন, তাহলে বাবা আপনার বিরুদ্ধেই অভিযোগ কেন আনলেন? কখনো কখনো যখন মানুষ নিজের কাছে হেরে যায়, তখন তাদের অন্য কাউকে দোষ দেওয়া সহজ মনে হয়, আনন্দী বললেন।
তোমার বাবা ভয় পেয়েছিলেন যে যদি তার সত্যি সামনে আসে তবে তিনি সব কিছু হারাবেন। তাই তিনি আমার উপর অভিযোগ আনলেন। কিন্তু আমি জানি যে একদিন তার এই উপলব্ধি হবে যে পরিবারের ভালোবাসা টাকার চেয়েও অনেক বড়। কাব্য তাকে জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে এই বিপদ থেকে বের করে আনব ঠাকুমা। আনন্দী হালকা হাসির সাথে বললেন, আমি জানি আমার সোনা, আর তোমার উপর আমার পুরো ভরসা আছে। বটগাছের ছায়া তাদের দুজনের উপর পড়ছিল, যেন সেও এই গভীর মুহূর্তের সাক্ষী ছিল। বাতাস আরও একবার পাতাগুলোকে নাড়াল, এবং সেই ফিসফিসানিতে একটা আশা লুকিয়েছিল। এই আশার ভরসায় কাব্য ঠিক করে নিল যে সে তার ঠাকুমার সত্যিকে সবার সামনে এনেই ছাড়বে। আদালতের ঘর লোকেদের ভিড়ে ঠাসা ছিল। ধুলোয় ভরা জানালার ওপার থেকে হালকা রোদ ভিতরে উকি দিচ্ছিল, যেন দেখার চেষ্টা করছে এখানে কি চলছে। সেদিন পরিবেশ আগের চেয়ে অনেক বেশি উত্তেজনাপূর্ণ ছিল। বাইরে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা কান পেতে ভেতর থেকে আসা প্রতিটি আওয়াজ শোনার চেষ্টা করছিল। কিন্তু ভিতরে, যেখানে উকিলদের নথিপত্রের খসখস এবং বিচারকের টেবিলে পেন্সিলের হালকা ঠকঠক প্রতিধ্বনিত হচ্ছিল, সেখানে নীরবতা বিরাজ করছিল। রাজ তার চেয়ারে সোজা বসেছিলেন, সাদা শার্ট এবং কালো কোট পরিহিত, তার চেহারায় অদ্ভুত আত্মবিশ্বাস। তিনি এমন একজন ব্যক্তির মতো দেখা যাচ্ছিলেন যার বিশ্বাস ছিল যে এই যুদ্ধের জয় তারই হবে। তার হাতে একটি কাগজের ফাইল ছিল, এবং তিনি কখনো তার মা আনন্দীর দিকে দেখছিলেন তো কখনো তার মেয়ে কাব্যের দিকে, যে চুপচাপ এক কোণে বসেছিল। তার চোখে দয়া ছিল না, বরং ছিল কৌশল। তিনি সবকিছু পরিকল্পনার অনুযায়ী করছিলেন। রাজ তার চেয়ারের দিকে সামান্য ঝুঁকে উকিলের সাথে ফিসফিস করে কিছু বললেন, তারপর তার ফাইল খুলে তার থেকে কিছু কাগজ বের করলেন। আদালতের মাঝখানে দাঁড়িয়ে তিনি তার পক্ষ রাখা শুরু করলেন। মাননীয় বিচারক মহাশয়, তার কণ্ঠে আত্মবিশ্বাস ছিল, কিন্তু তাতে সেই শীতলতাও ছিল যা অভিভিন ব্যক্তির মধ্যে পাওয়া যায়। এই মামলা কেবল একটি সাধারণ পারিবারিক বিবাদ নয়। এই মামলা আমাদের পৈতৃক সম্পত্তি এবং তার ভুল ব্যবহারের। আমার মা আনন্দী, যিনি বহু বছর ধরে তার সিদ্ধান্ত সঠিক নিয়েছেন, আজকের পরিস্থিতিতে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেই সিদ্ধান্তের কারণে আমাদের সম্পত্তির একটি গুরুত্বপূর্ণ অংশ বিপদে পড়ে গেছে। তার কথায় ঘরে চাঞ্চল্য সৃষ্টি হল। অনেকে ফিসফিস করতে লাগল, কিন্তু বিচারক হাত তুলে শান্তি বজায় রাখার নির্দেশ দিলেন। কাব্য, যে তার ঠাকুমার পাশে বসেছিল, তার ছোট্ট মুঠো শক্ত করে বন্ধ করে ফেলেছিল। সে অনুভব করছিল যে তার বাবা কেবল তার কথাই বলছেন না, তারা গল্পটিকে এমন একটি দিকে ঘোরানোর চেষ্টা করছেন যেখানে দোষ পুরোপুরি আনন্দীর উপর এসে পড়ে। রাজ তার কথাকে আরও শক্তিশালী করার জন্য কিছু নথি পেশ করলেন। এই কাগজপত্র সাক্ষী যে আমার মা কারো পরামর্শ না নিয়ে গয়না বিক্রি করে দিয়েছেন, এবং তা থেকে প্রাপ্ত অর্থের হিসাব আজ পর্যন্ত কাউকে দেননি। তিনি আদালতে বসে থাকা গ্রামবাসীদের দিকে তাকালেন, যেন তাদের সন্দেহ আরও গভীর করার উদ্দেশ্য ছিল তার। উকিল রাজের কথাকে এগিয়ে নিয়ে বললেন, এই ধরনের পরিস্থিতিতে পরিবারের অন্য সদস্যদের বিশ্বাসে নেওয়া আবশ্যক, বিশেষ করে যখন বিষয়টি পারিবারিক সম্পত্তির। কিন্তু আনন্দী তা করেননি। এর অর্থ হল তিনি ইচ্ছাকৃতভাবে এই সিদ্ধান্তটি লুকিয়েছেন। কাব্য তার ঠাকুমার দিকে তাকালো। তার মুখে তখনও সেই শান্তি ছিল, কিন্তু তার চোখে লুকিয়ে থাকা ব্যথা স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি জানতেন যে রাজের কাছে প্রতিটি প্রশ্নের উত্তর প্রস্তুত আছে, কিন্তু কাব্যের হৃদয় সাক্ষ্য দিচ্ছিল যে এই লড়াই কেবল আইনের ছিল না, এটা ছিল পরিবারের মান এবং সত্যের। বিচারক কিছুক্ষণ ধরে কাগজগুলো পরীক্ষা করলেন এবং তারপর রাজকে বললেন, আপনার কাছে কি প্রমাণ আছে যে গয়না বিক্রির সিদ্ধান্তটি একতরফা এবং ভুল ছিল? রাজ তৎক্ষণাৎ উত্তর দিলেন, আমি আগেই প্রমাণ পেশ করে দিয়েছি, এবং গ্রামবাসীদের সাক্ষ্য থেকেও প্রমাণিত হবে যে আমার মা তার অবস্থার সুযোগ নিয়ে সম্পত্তির অপব্যবহার করেছেন। আমার উদ্দেশ্য তাকে বদনাম করা নয়, বরং এটা নিশ্চিত করা যে ভবিষ্যতে পরিবারের সম্পত্তি সুরক্ষিত থাকবে। উকিলও তার কথা যোগ করলেন, এবং যদি এই বিষয়টিকে উপেক্ষা করা হয় তবে এটি একটি ভুল দৃষ্টান্ত হয়ে উঠবে যে কোনো বয়স্ক ব্যক্তি তার নিজের ইচ্ছায় পরিবারের সম্পত্তি অনুমতি ছাড়া বিক্রি করতে পারে। কাব্যের ভেতরে রাগের ঢেউ উঠল। তার মুঠো এখন আরও শক্ত হয়ে গেল এবং তার মুখ রাগে লাল হয়ে গেল। সে জানত যে তার বাবা যে গল্পটি বলছেন তা পুরোপুরি মিথ্যে ছিল, কিন্তু সবচেয়ে বেশি তার রাগ হচ্ছিল এই জন্য যে তারা তাদের মায়ের বহু বছরের সততাকে এক মুহূর্তে শেষ করার চেষ্টা করছেন। যখন রাজ তার কথা শেষ করলেন, তখন বিচারক আনন্দীকে জিজ্ঞেস করলেন, আপনি কি কিছু বলতে চান? আনন্দী মাথা নেড়ে বললেন,
না বিচারক মহাশয়, আমার পক্ষ থেকে কিছু বলার নেই। তার কণ্ঠস্বর ছিল মৃদু, কিন্তু তাতে গভীর করুণা ছিল। সেই মুহূর্তটি কাব্যের জন্য অসহনীয় হয়ে উঠল। সে তার ঠাকুমার হাত ধরল এবং ধীরে ধীরে বলল, আমি আপনাকে বাঁচাবো ঠাকুমা, আমি সত্যকে বাইরে এনেই ছাড়ব। আনন্দী হালকা হাসির সাথে তার দিকে তাকালেন, যেন বলছেন যে তার নাতনির উপর তার পুরো ভরসা আছে। কিন্তু কাব্য জানত যে এই ভরসা ততক্ষণ পর্যন্ত অসম্পূর্ণ থাকবে যতক্ষণ না সে রাজের এই কৌশলকে ব্যর্থ করতে পারে। আদালতে আবারও শান্তি নেমে আসলো, কিন্তু সেই শান্তি ছিল ঝড়ের আগের নীরবতা। কাব্য সেই মুহূর্তে স্থির করল যে এবার সে পিছু হবে না। তার বাবা যে জাল বুনতে চেষ্টা করেছিলেন, সে তাকে সেই আদালতেই কেটে টুকরো টুকরো করে দেবে। আদালতের পরিবেশ উত্তেজনা এবং গভীর উদ্বেগপূর্ণ ছিল। জানালা দিয়ে আসা হালকা বাতাসও ঠান্ডা লাগছিল, যেন সেও এই উত্তেজনা অনুভব করেছে। বাইরে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা কান পেতে প্রতিটি শব্দ শোনার চেষ্টা করছিল, কিন্তু ভেতরে সবার চোখ ছিল সেই ছোট্ট মেয়েটির দিকে, যে মাত্র সাক্ষ্য দেবার জন্য উঠে দাঁড়িয়েছিল। তার ছোট্ট আঙুলগুলো কাঁপছিল, কিন্তু তার ভেতরে যে আগুন জ্বলছিল তা তার চেহারায় স্পষ্ট দেখা যাচ্ছিল। কাব্য গভীর শ্বাস নিল এবং তার ভেতরে চাপা পড়া সেই ভয়তে দমন করে পা বাড়াল। তার পা হালকা হালকা থরথর করছিল, কিন্তু তার উদ্দেশ্য ছিল অটল। সে তার ঠাকুমার দিকে তাকালো, যিনি চুপচাপ তার হাত কোলে রেখে বসেছিলেন। তার চোখ বন্ধ ছিল, যেন তিনি কোনো ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে যা কিছু ঘটতে চলেছে তাতে যেন তার নাতনি শক্তি পায়। অন্যদিকে রাজ তার চেয়ারে সোজা বসেছিলেন। তার চোখে কিছু অস্বাভাবিক চাঞ্চল্য ছিল, যেন তিনি জানেন যে এখন কিছু অপ্রত্যাশিত ঘটতে চলেছে। কাব্য, বিচারকের আওয়াজ ঘরে নীরবতা ভাঙল। তুমি জানো যে সত্যি বলা কতটা জরুরি। সে মাথা নেড়ে সায় দিল। তার ছোট্ট কণ্ঠে আত্মবিশ্বাসের হালকা ঝলক ছিল। আমি জানি এবং আমি সত্যি বলবো। রাজের চোখ তার মুখের উপর স্থির হয়ে গেল, যেন সে প্রতিটি শব্দ ধরার চেষ্টা করছে। সে নিজের জায়গায় অস্বস্তিতে কাঁধ ঝাঁকালো। কাব্য গভীর শ্বাস নিল এবং তার ভেতরে চাপা পড়া সেই কথাগুলো বাইরে আনা শুরু করল, যা মাসের পর মাস তার হৃদয়ে ছিল। যখন আমার বাবা গ্রামে ফিরে এসেছিলেন, তার কণ্ঠস্বর মৃদু ছিল, কিন্তু ঘরে এত নীরবতা ছিল যে প্রতিটি শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। তিনি তার মাকে বলেছিলেন যে তিনি রিঙে ডুবে গেছেন এবং যদি দ্রুত সাহায্য না পান তবে তার সবকিছু শেষ হয়ে যাবে। রাজের মুখ লাল হয়ে গেল। তিনি কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু উকিল তার হাতে হালকা চাপ দিয়ে ইশারা করলেন যে চুপ থাকতে। বিচারকও তাকে শান্ত থাকার সংকেত দিলেন। আমার ঠাকুমা তাকে টাকা দেওয়ার জন্য তার গয়না বিক্রি করে দিলেন, কাব্য বলল। তার চোখে অশ্রু ভাসছিল। সেই গয়না যা আমার দাদাজি তাকে বিয়ের সময় দিয়েছিলেন। ভিড়ে বসে থাকা লোকেদের মধ্যে চাঞ্চল্য দেখা গেল। মহিলারা তাদের শাড়ির আঁচল দিয়ে মুখ ঢাকল এবং কিছু পুরুষ গভীর শ্বাস নিল। কেউ ভাবেনি যে আনন্দী তার ছেলের সাহায্যে তার সম্পত্তি বাজি রেখেছিলেন। বিচারক এক মুহূর্তের জন্য মাথা নামালেন এবং নোট লিখতে লাগলেন, কিন্তু কাব্যের চোখ ছিল তার বাবার ওপর। তারপর কি হলো? বিচারক ধীরে ধীরে জিজ্ঞেস করলেন। তিনি আমাকে বলেছিলেন যে এটা আমাদের ছোট একটা রাজ হবে, কাব্য আরও বলল। তার কণ্ঠস্বর এখন ভিজে গিয়েছিল। তিনি আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি টাকা ফিরিয়ে দেবেন, কিন্তু যখন তিনি তা ফিরিয়ে দিতে পারলেন না তখন তিনি ঠাকুমার ওপরই অভিযোগ আনলেন যে গয়না চুরি হয়েছে। রাজ তার মুঠো শক্ত করে ধরলেন। তিনি তার চেয়ারে এত কষে বসেছিলেন যে তার আঙ্গুলগুলো সাদা হয়ে যাচ্ছিল। তার চোখে সেই রাগ ঝিলিক দিচ্ছিল যা তিনি সবার সামনে দেখাতে চাইছিলেন না। আমি জানতাম যে যদি আমি কিছু না বলি তবে আমার ঠাকুমাকে দোষী সাব্যস্ত করা হবে। তিনি দোষী নন। কাব্য শেষ শব্দটায় জোর দিল, যেন তার পুরো শক্তি দিয়ে আদালতকে এই কথা বোঝাতে চায়। তিনি শুধু তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করছিলেন। আনন্দীর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি তার নাতনির দিকে তাকালেন, যে এখনও তার সম্মানের জন্য লড়ছিল। সেই ছোট মুহূর্তে তিনি অনুভব করলেন যে তিনি তার নাতনিকে যে ভালোবাসা দিয়েছিলেন তা আজ ফিরে এসে তার জন্য একটি কবচ হয়ে উঠেছে। বিচারক তার চেয়ার পিছনের দিকে ঠেলে দিয়ে গভীর শ্বাস নিতে নিতে বললেন, এই সাক্ষ্য খুব গুরুত্বপূর্ণ। আদালত এই বিষয়ে গভীরভাবে বিচার করবে। কিন্তু সেই মুহূর্তে কাব্য কোনো স্বস্তি পেল না। সে জানত যে সে তার ঠাকুমাকে বাঁচানোর প্রথম পদক্ষেপটি অবশ্যই নিয়েছে, কিন্তু লড়াই এখনও বাকি। তার বাবা এখনও চুপ করে বসে থাকার লোক ছিলেন না।
সে তার চোখে দেখল এবং বুঝে গেল যে তিনি পরের চাল চালার জন্য প্রস্তুত। ঘরে উপস্থিত প্রতিটি মানুষ সেদিন কিছু না কিছু শিখেছিল, কিন্তু সবচেয়ে বড় শিক্ষাটি ছিল কাব্যের জন্য। সত্যের লড়াই দীর্ঘ এবং কঠিন হতে পারে, কিন্তু যদি হৃদয়ে বিশ্বাস থাকে তবে কোনো বাধাই অসম্ভব নয়। আদালতের ভিতরে বিরাজমান নীরবতা এমন ছিল যেন প্রতিটি দেওয়াল তাদের শ্বাস ধরে রেখেছে। বাইরে হালকা বাতাস গাছের ডালপালায় ধাক্কা খাচ্ছিল, কিন্তু তার সরসর শব্দ এই গভীর নীরবতাকে ভাঙতে পারছিল না। কাব্য তার সাক্ষ্য দিয়ে আবার তার আসনে বসে পড়েছিল। তার হৃৎস্পন্দন তখনও দ্রুত ছিল এবং তার হাতের তালু ঘামে ভিজে গিয়েছিল। সে ধীরে ধীরে তার ঠাকুমার হাত ধরল। তার হাতও ঠান্ডা ছিল, কিন্তু তার আঙ্গুলের ধরনে একটি শান্ত আশ্বাস ছিল, যেন তিনি বলছেন যে সে সঠিক করেছে। রাজ তার জায়গায় নড়াচড়া না করে বসেছিলেন। তার চেহারা ভাবলেশীন লাগছিল, কিন্তু তার চোখে অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছিল। তার আঙ্গুলগুলো ধীরে ধীরে নথিপত্রের কোণে ঠকঠক করছিল, যেন তিনি তার পরের চাল নিয়ে ভাবছেন। উকিল তার কানে কিছু বললেন এবং রাজ হালকা সম্মতি জানালেন, কিন্তু তার দৃষ্টি এখনও কাব্য এবং আনন্দের ওপর স্থির ছিল। বিচারক তার চেয়ারের দিকে সামান্য ঝুঁকে বললেন, আদালত এই মামলায় দেওয়া সাক্ষ্যকে গুরুত্ব সহকারে নিচ্ছে, কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যদি অভিযুক্ত পক্ষ আর কিছু পেশ করতে চায় তবে তাকে সুযোগ দেওয়া হবে। উকিল সঙ্গে সঙ্গে তার জায়গা থেকে উঠে দাঁড়ালেন। মাননীয় বিচারক মহাশয়, আমরা মানি যে সাক্ষ্যে যা বলা হয়েছে তা একটি মেয়ের আবেগ এবং ভ্রমের ফল হতে পারে। এই সাক্ষ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলার আমাদের সম্পূর্ণ অধিকার আছে। তিনি একগোছা কাগজপত্র সামনে রেখে বললেন, আমাদের কাছে এটি প্রমাণ করার জন্য পর্যাপ্ত প্রমাণ আছে যে আনন্দীজি গয়না বিক্রির সিদ্ধান্ত নিজের ইচ্ছায় নিয়েছিলেন এবং এর সাথে তার ছেলের কোনো সম্পর্ক নেই। এই বিষয়টি কেবল অনুভূতির ভিত্তিতে নয়, বরং তথ্যের ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত। রাজ ধীরে ধীরে মাথা নাড়লেন, যেন এই কথায় সম্মত যে খেলা এখন তার পক্ষে আসতে পারে। কাব্য রাগের সাথে তার বাবার দিকে তাকালো। তার ছোট্ট বয়সেও সে বুঝে গিয়েছিল যে তারা সব রকম চেষ্টা করবে যাতে সত্য চাপা পড়ে যায়। সে তার ঠাকুমার দিকে তাকালো। তার মুখ শান্ত ছিল, কিন্তু তার চোখ নিচু ছিল, যেন তিনি তার ভেতরে চলা কোনো যুদ্ধকে লুকাচ্ছেন। আপনাদের কাছে যে প্রমাণ আছে তা আদালতে পেশ করুন, বিচারক বললেন। উকিল কিছু নথি বের করলেন এবং তাদের দিকে ইশারা করতে করতে বললেন, এইগুলি সেই রসিদগুলি যা প্রমাণ করে যে গয়না বিক্রি করা আইনসম্মত ছিল এবং এতে কোনো জোর করা হয়নি। এটি দেখায় যে আনন্দীজি ইচ্ছাকৃতভাবেই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এখন তিনি অন্যদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন। কক্ষে বসে থাকা লোকেরা ধীরে ধীরে ফিসফিস করতে লাগল। কিছু লোক রাজের সমর্থনে মাথা নাড়তে লাগল, অন্যরা তখনও সন্দেহে ছিল। কাব্যের মুষ্টি শক্তভাবে বন্ধ হয়ে গেল। তার মনে হলো তার সাক্ষ্য বৃথা যাচ্ছে এবং সবকিছু এখন হাতছাড়া হয়ে যেতে পারে। রাজ তার চেয়ারে কিছুটা আরামে বসতে বসতে একটি বিজয়ের হাসি হাসলেন, কিন্তু সেই মুহূর্তে আনন্দী প্রথমবারের মতো তার চোখ খুললেন এবং গভীর শ্বাস নিলেন। আমার কিছু বলার আছে, তিনি ধীরে ধীরে বললেন। তার কণ্ঠে কাঁপুনি ছিল, কিন্তু তাতে এমন একটি দৃঢ়তাও ছিল যা ঘরে প্রতিধ্বনি সৃষ্টি করল। বিচারক তাকে এগিয়ে কথা বলার অনুমতি দিলেন। আনন্দী তার নাতনির দিকে তাকালেন এবং তার চোখে একটি গভীর দীপ্তি ছিল, যেন তিনি তার হৃদয়ের বোঝা হালকা করার জন্য প্রস্তুত। আমি গয়না বিক্রি করেছি, এটা সত্যি, কিন্তু এটাও সত্যি যে আমি সেগুলি বিক্রি করেছি কারণ আমার ছেলে আমাকে বলেছিল যে আমি যদি তা না করি তবে তার সবকিছু শেষ হয়ে যাবে। আমি একজন মা, আমার পক্ষে এটা ভাবা অসম্ভব ছিল যে আমার ছেলে জেলে যাক। আমি যা কিছু করেছি আমার ছেলেকে রক্ষার জন্য করেছি। ঘরে নীরবতা নেমে এলো। বাইরে বাতাস যেন হঠাৎ গতি পেয়েছিল, কিন্তু ভেতরে সবার শ্বাস থমে গিয়েছিল। রাজ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করলেন, এসব মিথ্যা, সে কেবল সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। আমি তাকে কখনো বাধ্য করতে পারতাম না। তার কণ্ঠস্বর উঁচু ছিল, কিন্তু তাতে স্পষ্টতই ঘাবড়ে যাওয়ার ছাপ ছিল। আপনি শান্ত থাকুন, বিচারক কঠোরভাবে বললেন। তারপর তিনি আনন্দীকে জিজ্ঞেস করলেন, আপনার দাবির প্রমাণ দেওয়ার মতো কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? এই প্রশ্ন শুনে আনন্দী কয়েক মুহূর্তের জন্য মাথা নিচু করলেন, তারপর ধীরে ধীরে বললেন, আমার কাছে প্রমাণ নেই, কিন্তু আমার কাছে আমার নাতনির সাক্ষ্য আছে। সে সবকিছু নিজের চোখে দেখেছে এবং শুনেছে। যদি আপনারা একজন মায়ের বেদনাকে মানতে না পারেন তবে হয়তো একজন নিষ্পাপ শিশুর সত্যিকে মানতে হবে। কাব্যের চোখ থেকে অশ্রু বইতে শুরু করল। সে তার ঠাকুমার হাত আরও শক্ত করে ধরল। তার মনে হলো তার ঠাকুমা তার ভেতরে যে ব্যথা চেপে রেখেছিলেন তা এখন বাইরে আসছে এবং তা সত্যকে চাপা পড়তে দেবে না।
উকিল আরও একটি যুক্তি দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু বিচারক হাত তুলে তাকে থামিয়ে দিলেন। এই আদালত এ বিষয়ে বিবেচনা করবে যে কোন পক্ষের যুক্তি বেশি শক্তিশালী। কিন্তু আপাতত আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় যে পরিবারের মধ্যে এই ধরনের বিরোধ সমাজে কী বার্তা দেয়। রাজ চুপচাপ তার জায়গায় বসলেন, কিন্তু তার চোখে অস্থিরতা চলছিল। কাব্য তার ঠাকুমার দিকে তাকালো এবং তার মুখে একটি হালকা হাসি দেখল। সেই হাসি ইঙ্গিত দিচ্ছিল যে তিনি হাল ছাড়তে প্রস্তুত ছিলেন না। আদালতের কার্যক্রম স্থগিত করা হলো, কিন্তু সেই ছোট্ট মুহূর্তে কাব্যের অনুভব হলো যে সত্য তার জায়গা তৈরি করতে শুরু করেছে। সে তার ঠাকুমাকে ফিসফিস করে বলল, ঠাকুমা, আমরা জিতব। আনন্দী তার মাথায় হাত বুলিয়ে বললেন, আমাদের কেবল আরও একটু ধৈর্য ধরতে হবে আমার সোনা। সত্যকে তার সময় নিতে দাও। ঘরের বাইরে ভিড় এখন ছত্রভঙ্গ হতে শুরু করেছিল, কিন্তু কাব্যের মনে দৃঢ়তা বাড়ছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল যে এই লড়াইয়ে সে শেষ নিঃশ্বাস পর্যন্ত তার ঠাকুমার পাশে থাকবে। সেই সকাল এলো মৃদু রোদ এবং ঠান্ডা বাতাস নিয়ে, কিন্তু কাব্যের রাত কেটেছিল উদ্বেগে। তার মনে তার বাবার চেহারায় ছড়িয়ে থাকা কঠোরতা এবং আদালতে দেওয়া মিথ্যে প্রমাণ ঘুরছিল। তার মনে হচ্ছিল যে দ্রুত কিছু না করা হলে তার ঠাকুমার প্রতি অবিচার করা হবে। সে বিছানা থেকে উঠল এবং বারান্দায় বসে থাকা তার ঠাকুমার দিকে তাকালো, যিনি তুলসী গাছের কাছে বসে ধীরে ধীরে তার মালা ঘোরাচ্ছিলেন। তার চোখ বন্ধ ছিল এবং ঠোঁট মৃদুভাবে মন্ত্র উচ্চারণ করছিল, যেন তিনি তার প্রতিটি শ্বাসে আশা ভরে দিচ্ছেন। কাব্য ধীরে ধীরে তার কাছে গেল এবং তার হাঁটুর কাছে বসে পড়ল। ঠাকুমা, আপনার কি মনে হয় না আমাদের আরও কিছু প্রমাণ খুঁজে বের করা উচিত? সে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করল, যেন ভয় পাচ্ছিল যে তার আওয়াজে ঠাকুমার শান্তি ভেঙে যাবে। আনন্দী তার চোখ খুললেন এবং হালকা হাসির সাথে তার দিকে তাকালেন। প্রমাণের চেয়ে বিশ্বাসে বেশি শক্তি থাকে, কাব্য। কিন্তু যদি তোমার মনে হয় এমন কিছু আছে যা আমাদের সাহায্য করতে পারে, তবে আমাকে বলো। কাব্যের চোখ আশায় ঝলসে উঠল। আমরা ঘরে রাখা সবকিছু দেখেছি, তাই না? সে জিজ্ঞাসা করল। আনন্দী কিছুক্ষণ ভাবলেন, তারপর মাথা নেড়ে বললেন, না, কিছু পুরনো জিনিস এমনও আছে যা আমি বছরের পর বছর ধরে স্পর্শ করিনি। চলো দেখা যাক। তারা দুজন ভেতরের পুরনো ঘরের দিকে গেল। এই ঘরটি বহু বছর ধরে বন্ধ ছিল এবং এখানে কেবল সেই জিনিসগুলি রাখা ছিল যা হয় কেউ ভুলে গিয়েছিল বা যার এখন প্রয়োজন ছিল না। কাঠের আলমারিতে ধুলোর আস্তরণ জমেছিল এবং এক কোণে পুরনো সিন্দুক রাখা ছিল। কাব্য ধীরে ধীরে একটি সিন্দুক খুলল, যার ভেতরে পুরনো কাপড়, ফটো অ্যালবাম এবং কিছু পুরনো নথি রাখা ছিল। এইসব কি দেখার মতো? সে জিজ্ঞাসা করল। সব কিছুই দেখার মতো হয় যখন তোমার বিশেষ কিছু খোঁজার থাকে, আনন্দী বললেন। কাব্য ধীরে ধীরে সিন্দুকের ভেতরে হাত ঢোকালো এবং জিনিসগুলো সরিয়ে নিচে পৌঁছালো। তখনই তার আঙুলগুলো একটি ছোট কাঠের বাক্সের সাথে ধাক্কা খেল। সে সেটা বাইরে বের করল এবং ধুলো ঝেড়ে খুলল। বাক্সের ভেতরে পুরনো কাগজপত্র এবং কিছু চিঠি রাখা ছিল। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। সে একটি চিঠি তুলল যা সময়ের সাথে সামান্য হলুদ হয়ে গিয়েছিল। ঠাকুমা, এই চিঠি কার? সে কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল। আনন্দী চিঠিটি মনোযোগ দিয়ে দেখলেন এবং যেই তাতে লেখা স্বাক্ষর তার চোখে পড়ল, তার চোখ বড় হয়ে গেল। এটা তোমার বাবার চিঠি। তিনি হালকা দীর্ঘশ্বাস ফেললেন। এটা সেই চিঠি যা তিনি এখান থেকে শহরে যাওয়ার আগে আমাকে লিখেছিলেন। কাব্য দ্রুত চিঠিটি খুলল এবং পড়তে শুরু করল। তাতে লেখা ছিল, মা, আমি জানি আমি সবসময় আপনার প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু এইবার আমি একটি নতুন শুরু করতে চাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার কাছ থেকে যে কোনো সাহায্য নেব তা ফিরিয়ে দেব। আমি জানি আপনি সবসময় আমার জন্য বলিদান দিয়েছেন, কিন্তু এটা শেষবারের জন্য। যেই আমার কাজ ঠিক হবে, আমি আপনাকে সব কিছু ফিরিয়ে দেব। চিঠির শেষে রাজের স্বাক্ষর স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। কাব্য চিঠিটি মনোযোগ দিয়ে পড়তে পড়তে তার ঠাকুমার দিকে তাকালো। ঠাকুমা, এইটা তো সব কিছু প্রমাণ করতে পারে ঠাকুমা। এতে বাবা নিজেই স্বীকার করছেন যে তিনি আপনার কাছে সাহায্য চেয়েছিলেন এবং তা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আনন্দী গভীর শ্বাস নিলেন এবং কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর তিনি বললেন, কিন্তু যদি আমরা এটা আদালতে পেশ করি, তাহলে এর মানে হবে আমি আমার ছেলেকে প্রকাশ্যে লজ্জিত করব। আমি এটা চাই না। কিন্তু ঠাকুমা, কাব্যের চোখে জল এসে গেল, যদি আপনি এটা না করেন তাহলে তারা আপনাকে দোষী সাব্যস্ত করবে। আপনি কি সত্যিই চান যে লোকেরা আপনাকে চোর ভাবুক? আনন্দীর মুখে গভীর করুণা ছিল।
আমি চাই না আমার ছেলে আরও নিচে নামুক কাব্য, কিন্তু আমি এটাও চাই না যে তুমি নিজের নিষ্পাপতার কারণে নিজেকে দোষী মনে করো। আমার মনে হচ্ছে এখন সময় এসেছে। তার কথা শুনে কাব্যের চোখ থেকে জল ঝরতে লাগলো, কিন্তু সে সঙ্গে সঙ্গে তার অশ্রু মুছে চিঠিটি যত্ন করে রাখল। আমরা এটা আদালতে পেশ করব এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এর মাধ্যমে আমরা আপনাকে নির্দোষ প্রমাণ করব। আনন্দী তার নাতনিকে জড়িয়ে ধরলেন, আর সেই আলিঙ্গনে একজন মায়ের স্নেহ এবং একটি মেয়ের দৃঢ়তা উভয়ই প্রতিফলিত হচ্ছিল। বছরের পর বছর ধরে চাপা থাকা সত্য এখন অবশেষে বাইরে আসতে চলেছে, এবং কাব্য জানত যে এই চিঠি তাদের পক্ষে সবচেয়ে বড় অস্ত্র হতে পারে। তারা দুজন ধীরে ধীরে আলমারি বন্ধ করলেন এবং বাক্সটিকে সেই একই জায়গায় রাখলেন। কিন্তু এইবার তারা দুজনই হালকা অনুভব করছিলেন, যেন তাদের কাঁধ থেকে একটি বড় বোঝা নেমে গেছে। বাইরে সূর্যের আলো তীব্র হয়ে উঠেছিল, কিন্তু সেই আলোর মধ্যে একটি নতুন আশাও ঝলমল করছিল। কাব্য তার ঠাকুমার হাত ধরল এবং দুজন সেই দিনের জন্য অপেক্ষা করতে লাগল যখন এই চিঠি তাদের ভাগ্য বদলে দেবে। আদালতে সেই দিন পরিবেশ আগের চেয়েও বেশি গম্ভীর ছিল। সূর্যের আলো ধুলো ভরা জানালা দিয়ে ছেকে ভেতরে আসছিল, কিন্তু তার উষ্ণতা কারো হৃদয়ে পৌঁছাচ্ছিল না। ঘরে বসে থাকা লোকেরা এক অদ্ভুত অস্থিরতায় ভরেছিল। সবাই জানত যে আজকের দিনটি নির্ণায়ক হতে পারে। কাব্য এবং আনন্দী তাদের আসনে বসেছিলেন, কিন্তু দুজনের চোখেই ভিন্ন ভিন্ন ভাব ছিল। কাব্যের চোখে ছিল আশা, অন্যদিকে আনন্দীর চোখে ছিল একটি শান্ত স্বীকৃতি, যেন তিনি জানতেন যা হওয়ার তা হবেই। রাজ তার চেয়ারে সোজা বসেছিলেন। তার চেহারায় হালকা হাসি ছিল। তার উকিলের সাথে মৃদু কথাবার্তা এটা স্পষ্ট করে দিয়েছিল যে তিনি তার চূড়ান্ত চালচালার সম্পূর্ণ পরিকল্পনা করে রেখেছেন। তিনি এমন অবস্থায় ছিলেন না যে হার স্বীকার করবেন। তার জন্য এখন এই মামলা জেতার জিদ হয়ে দাঁড়িয়েছিল। বিচারক তার চেয়ারে সামান্য ঝুঁকে কার্যক্রম শুরু করার আদেশ দিলেন। উকিল দাঁড়ালেন এবং আত্মবিশ্বাসে ভরা কণ্ঠে বললেন, মাননীয় বিচারক মহাশয়, আমাদের আরও কিছু সাক্ষী এবং প্রমাণ পেশ করতে হবে, যা প্রমাণ করবে যে আনন্দীজি ইচ্ছাকৃতভাবে গয়না বিক্রি করেছেন এবং এখন তিনি তার দায়িত্ব থেকে বাঁচার চেষ্টা করছেন। কাব্যের মুষ্টি শক্ত হয়ে গেল। সে তার হাতে ধরা চিঠিটি আরও শক্ত করে ধরল। সে জানত যে এই চিঠি তাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল, কিন্তু এখনই সঠিক সময়ের জন্য অপেক্ষা করা জরুরি ছিল। উকিল কিছু তথাকথিত সাক্ষী পেশ করলেন। এই লোকেরা তারাই যারা আগে আনন্দীর পক্ষে দাঁড়াত, কিন্তু এখন টাকা আর ভয়ের কারণে রাজের পক্ষে বয়ান দিতে প্রস্তুত হয়ে গিয়েছিল। একজন মহিলা, যিনি একসময় আনন্দীর সাথে জল ভরতে গিয়ে বন্ধুত্ব করেছিলেন, তিনি বললেন, আমি অনেকবার তাকে বলতে শুনেছি যে তিনি গয়না বিক্রি করার পরিকল্পনা করছেন। তিনি নিজেই বলেছিলেন যে তার টাকার প্রয়োজন এবং তিনি কারও অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেন না। আদালতে চাঞ্চল্য দেখা দিল। কিছু লোক একে অপরের সাথে ফিসফিস করতে শুরু করল। মনে হচ্ছিল যে মামলা রাজের পক্ষে মোড় নিচ্ছে। উকিল এই সুযোগের ফায়দা তুলে বললেন, দেখুন বিচারক মহাশয়, এটা স্পষ্ট যে আনন্দীজি গয়না বিক্রির সিদ্ধান্ত সম্পূর্ণরূপে নিজের ইচ্ছায় নিয়েছিলেন। এই মামলায় আমার মক্কেলের উপর আনা অভিযোগগুলো কেবল ভিত্তিহীন নয়, বরং তার প্রতিপত্তি নষ্ট করার জন্য তৈরি করা হয়েছে। রাজ হাসতে হাসতে তার চেয়ারে কিছুটা আরামদায়ক ভঙ্গি নিলেন। তার মনে হচ্ছিল তিনি জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। কিন্তু তখনই কাব্য ধীরে ধীরে তার ঠাকুমার দিকে তাকাল। তার চোখে জল ছিল, কিন্তু সেই অশ্রুতে দুর্বলতা ছিল না। কাব্যের আর অপেক্ষা করার ছিল না। সে তার আসন থেকে উঠল এবং তার ছোট্ট আঙুলিগুলিতে ধরা চিঠিটি আদালতের সামনে পেশ করার জন্য এগিয়ে গেল। বিচারক মহাশয়, আমার কাছে এমন কিছু আছে যা আপনাকে সত্যি জানতে সাহায্য করতে পারে। তার কণ্ঠে সাহস ছিল, কিন্তু তাতে আবেগের ঢেউও ছিল। সে চিঠিটি বিচারকের সামনে রেখে বলল, এই সেই চিঠি যা আমার বাবা ঠাকুমাকে সেই সময় লিখেছিলেন যখন তিনি শহরে গিয়েছিলেন। এতে তিনি নিজেই স্বীকার করেছেন
যে তিনি ঠাকুমার কাছ থেকে টাকা নিয়েছিলেন এবং তা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ঘরে নীরবতা নেমে এলো। সবাই অবাক হয়ে চিঠিটির দিকে তাকিয়েছিল। বিচারক চিঠিটি মনোযোগ দিয়ে পড়তে শুরু করলেন এবং তার মুখের বদলে যাওয়া অভিব্যক্তি এটা স্পষ্ট করে দিল যে তিনি এতে এমন কিছু দেখেছেন যা পুরো মামলাকে পাল্টে দিতে পারে। রাজ তার জায়গায় অস্থিরভাবে নড়তে লাগলেন। তার হাসি এখন উধাও হয়ে গিয়েছিল এবং তার আঙুলগুলো টেবিলের কোণে কাঁপছিল। এই চিঠি মিথ্যা, এসব একটা ষড়যন্ত্র। কিন্তু বিচারক তার কথা অগ্রাহ্য করে উকিলকে বললেন যে তারা যেন চিঠিটির সত্যতা যাচাই করেন। যখন উকিল নিজেই চিঠিটি দেখলেন এবং তার হাতের লেখার সাথে মিলিয়ে দেখলেন, তখন তিনিও ঘাবড়ে গেলেন। এই হাতের লেখার রাজেরই। তিনি ধীরে ধীরে বললেন, যেন তার হার স্বীকার করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। কক্ষে উপস্থিত লোকেরা ধীরে ধীরে ফিসফিস করতে লাগল। আনন্দী তার হাত জোর করলেন এবং তার নাতনির দিকে তাকালেন, যার বাহাদুরি তাকে বাঁচিয়েছিল। রাজ এখন পুরোপুরি প্রকাশিত হয়ে গিয়েছিলেন। তিনি তার হার স্বীকার করার পরিবর্তে তার চেয়ারে মাথা নিচু করে নিলেন, কিন্তু তার চোখে রাগ ও লজ্জার মিশ্রিত অনুভূতি ছিল। বিচারক গভীর শ্বাস নিতে নিতে কার্যক্রম সমাপ্তির ঘোষণা করলেন, কিন্তু তিনি একটি কথা স্পষ্ট করে দিলেন, এই আদালত এই চিঠিটিকে প্রমাণ হিসাবে গ্রহণ করছে এবং এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য শীঘ্রই রায় ঘোষণা করা হবে। কিন্তু আপাতত এটা স্পষ্ট যে আনন্দীর বিরুদ্ধে আনা অভিযোগগুলিতে গভীর ত্রুটি রয়েছে। কাব্য তার ঠাকুমার হাত ধরে তাকে আলিঙ্গন করল। আনন্দীর মুখে প্রথমবারের মতো একটি স্বস্তির হাসি ছিল। তিনি জানতেন যে এখনও পথ শেষ হয়নি, কিন্তু তিনি তার সবচেয়ে বড় বাধা পার করে এসেছেন। রাজ ধীরে ধীরে তার চেয়ার থেকে উঠলেন এবং বাইরের দিকে পা বাড়ালেন। তার হাঁটার ভঙ্গিতে হাড়ের ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। কাব্য তার দিকে তাকালো এবং তার ভেতরে রাগের সাথে একটি করুণাও ছিল। সে তার ঠাকুমাকে ফিসফিস করে বলল, আমরা জিতব ঠাকুমা, এখন কেউ আমাদের আটকাতে পারবে না। আনন্দী তার মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন, আমরা আগেই জিতে গেছি আমার সোনা, তুমি সত্যিকে বাইরে এনেছ, এখন বাকি কাজ সময় করবে। আদালত থেকে বেরোনোর সময় কাব্যের মনে হলো যে সূর্যের তীব্র আলো আজ আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল। তার পদক্ষেপ এখন হালকা ছিল এবং তার হৃদয়ে এই বিশ্বাসে ভরা ছিল যে সত্যের জন্য লড়াইকারী কখনো হারে না। চাঁদের আলোয় রাতে বাতাসে হালকা ঠান্ডা ছিল, কিন্তু কাব্যের হৃদয় তখনও আদালতে ঘটে যাওয়া ঘটনার উষ্ণতায় ধুকধুক করছিল। সে তার খাটে শুয়েছিল, কিন্তু তার চোখ খোলা ছিল। সে তার ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল যে আকাশ তারায় ভরা, যেন তারাও সেই সত্যের লড়াইয়ের সাক্ষী হতে চাইছে। তার চোখে ঘুম ছিল না, ছিল কেবল উদ্বেগ। সে জানত যে তার বাবা কখনো হার মানার অভ্যেস করেননি এবং এই চিন্তাই তাকে ভেতর থেকে ভীত করছিল। কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর সে চুপচাপ উঠল এবং ধীরে ধীরে বাইরের বারান্দার দিকে হেঁটে গেল। বারান্দায় তার ঠাকুমা আনন্দী একটি পুরনো খাটে বসেছিলেন এবং তার দৃষ্টিও আকাশের দিকে ছিল। তার চেহারায় হালকা ক্লান্তি ছিল, কিন্তু তার চোখে একটি গভীর শান্তিও ছিল। সেই শান্তি যখন তখন আসে যখন মানুষ নিজেকে পরিস্থিতির হাকে সঁপে দেয়, এটা জেনে যে সে তার পক্ষ থেকে সব কিছু করেছে। কাব্য ধীরে ধীরে তার পাশে বসে পড়ল এবং তার কাঁধে মাথা রাখল। ঠাকুমা, আপনার ঘুম আসছে না কেন? সে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করল। আনন্দী হালকা হাসির সাথে তার দিকে তাকালেন। কখনো কখনো যখন হৃদয়ে অনেক কিছু থাকে তখন ঘুম দূরে চলে যায়, তিনি বললেন, কিন্তু আমি জানি যে প্রতিটি রাতের পর সকাল অবশ্যই আসে। দুজন কিছুক্ষণ চুপ থাকলেন। কেবল গাছের পাতার সরসর শব্দ এবং দূরে কোথাও প্যাঁচার আওয়াজ সেই নীরবতাকে ভাঙছিল। কিন্তু সেই শান্ত পরিবেশ হঠাৎ বাইরে থেকে আসা পায়ের শব্দের আওয়াজে ভেঙে গেল। কাব্য সঙ্গে সঙ্গে মাথা তুলল এবং দেখল যে অস্পষ্ট চাঁদের আলোয় একটি ছায়া তাদের দিকে এগিয়ে আসছে। ও বাবা, সে চাপা স্বরে বলল। আনন্দী একটি গভীর শ্বাস নিলেন এবং তার নাতনির হাত ধরলেন। শান্ত থাকো কাব্য, দেখি সে কি বলতে চায়। রাজ টলটলে বারান্দায় প্রবেশ করলেন। তার কাপড় এলোমেলো ছিল এবং তার হাঁটার ভঙ্গিতে মদের প্রভাব স্পষ্ট ছিল। তার হাতে মদের বোতল ছিল যা তিনি বারবার নাড়াচ্ছিলেন, যেন তা তাড়াতাড়ি শেষ করার তাড়া ছিল তার। কিন্তু তার চোখে রাগ ও যন্ত্রণার এক অদ্ভুত মিশ্রণ ছিল। তাহলে তোমরা দুজন জেতার চেষ্টা করছো, তাই না? তিনি থমকে গিয়ে বললেন, তার কণ্ঠে মদের তিক্ততা স্পষ্ট ছিল। তোমরা দুজন আমাকে সবার সামনে অপমানিত করেছ।
কাব্য তার বাবার এমন অবস্থা আগে কখনো দেখেনি। তার বুক ধরফর করছিল, কিন্তু সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। বাবা, আমরা আপনাকে অপমান করিনি, সে বলল। আমরা কেবল সত্যিটা বলেছি। রাজ তার দিকে তাকালেন এবং একটি বাঁকা হাসি হাসলেন, যা যন্ত্রণায় ভরা ছিল। সত্যিটা হলো, আমি এই পরিবারের জন্য সবকিছু করেছি, কিন্তু তোমরা দুজন আমার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছ। তোমরা দুজন আমাকে দোষী বানিয়ে দিয়েছ। আমরা আপনাকে দোষী বানাইনি, আনন্দী মৃদু কিন্তু কঠোর কণ্ঠে বললেন। আপনি নিজেই আপনার ভুলের মাধ্যমে এই পরিস্থিতি তৈরি করেছেন। আমি আপনাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি আমার বলিদানকে প্রত্যাখ্যান করেছেন। তার কথা শুনে রাজ বোতলটি ছুঁয়ে ফেললেন, যা মাটিতে পড়ে ভেঙে গেল। কাঁচের টুকরোগুলো চারপাশে ছড়িয়ে গেল এবং চাঁদের আলোয় ঝলমল করতে লাগল, যেন তাদের তীক্ষ্ণতা এই পরিবারের আত্মাকেও গভীরভাবে আঘাত করেছে। আপনি সব সময় আমার ওপর প্রভাবশালী ছিলেন, রাজ চিৎকার করে বললেন। যখন আমি ব্যর্থ হলাম, তখন আপনি আমাকে সমর্থন করার পরিবর্তে আমার দুর্বলতা প্রকাশ করলেন। না, আনন্দী জবাব দিলেন। তার কণ্ঠস্বর তখনও স্থির ছিল। আমি তোমাকে সমর্থন করেছিলাম, কিন্তু সমর্থন ততক্ষণই দেওয়া যায় যতক্ষণ না মানুষ নিজে দাঁড়াতে চায়। তুমি দাঁড়ানোর চেষ্টা করনি রাজ। তুমি নিজেকে পরিস্থিতির শিকার বানিয়ে দিয়েছ এবং আমাদের দোষ দিতে শুরু করেছ। রাজ চুপ হয়ে গেলেন। তার চোখে জল এসে গেল, কিন্তু সেই জল রাগের ছিল না, ছিল অনুশোচনার। তিনি তার মায়ের দিকে তাকালেন এবং প্রথমবারের মতো সেই ব্যথা অনুভব করলেন যা তিনি তাকে দিয়েছেন। কিন্তু মদের তিক্ততা তখনও তার ভেতরে ছিল, যা সেই অনুভূতিকে পুরোপুরি বাইরে আসতে দিচ্ছিল না। যদি আপনি আমাকে বাঁচাতে চাইতেন, তাহলে এইসব আদালতে নিয়ে যাওয়ার দরকার ছিল না, তিনি ধীরে ধীরে বললেন। আমরা আদালতে সত্যি এনেছি, কারণ তোমার মিথ্যে আমাদের সেখানে পৌঁছতে বাধ্য করেছে, আনন্দী বললেন। আমরা তোমাকে কখনো ছাড়িনি রাজ, কিন্তু তোমাকে নিজেকে বাঁচানোর দায়িত্ব নিতে হবে। কিছুক্ষণের জন্য সেখানে একটি গভীর নীরবতা বিরাজ করল। কেবল বাতাসের সরসর শব্দ এবং ভাঙা কাচের উপর পড়া শিশিরের ফোঁটার মৃদু আওয়াজ শোনা যাচ্ছিল। কাব্য তার বাবার দিকে তাকালো এবং তার চেহারায় একটি অদ্ভুত পরিবর্তন দেখল। তিনি সেই বাবা ছিলেন না যিনি গল্প শোনাতেন বা তাকে ঘুম পাড়ানোর জন্য লড়ি গাইতেন। তিনি এখন এমন একজন মানুষে পরিণত হয়েছেন যিনি তার নিজের দুর্বলতার জালে ফেঁসে গেছেন। রাজ একটি গভীর শ্বাস নিলেন এবং টলতে টলতে দরজার দিকে ঘুরলেন। আমি যাচ্ছি, তিনি বললেন, কিন্তু মনে রেখো, আমিও কখনো তোমাদের ভালোবাসতাম। তিনি ধীরে ধীরে বাইরে চলে গেলেন এবং তার ছায়া অন্ধকারে মিলিয়ে গেল। কাব্য তার দিকে তাকালো এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। বাবা কি কখনো ফিরে আসবেন? সে ধীরে ধীরে জিজ্ঞেস করল। আনন্দী তাকে আলিঙ্গন করতে করতে বললেন, প্রত্যেক মানুষের ফিরে আসার একটা পথ থাকে কাব্য, কেবল আমাদের তার ফিরে আসার অপেক্ষা করতে হবে। বারান্দায় রাত গভীর হচ্ছিল, কিন্তু কাব্য সেই রাতে একটি জিনিস বুঝতে পেরেছিল যে এই লড়াই কেবল আদালতের ছিল না, এটা ছিল একটি পরিবারের আত্মাকে বাঁচানোর লড়াই, এবং সেই লড়াই এখনও বাকি ছিল। সূর্যের হালকা রশ্মি যখন গ্রামের গলিগুলিতে ছড়িয়ে পড়ল, তখন সেই দিনটি অন্য দিনগুলির থেকে আলাদা লাগছিল। পুরো চিত্রাপুরে আলোচনা ছিল যে আজ আদালতে রায় হতে পারে। লোকেরা তাদের কাজ ফেলে আদালতের দিকে যেতে লাগল। মন্দিরের ঘণ্টার আওয়াজ বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল, এবং প্রতিটি মানুষ সেই নাটকের শেষ দৃশ্যের সাক্ষী হতে চেয়েছিল যা পুরো গ্রামকে নাড়িয়ে দিয়েছিল। আদালতের পরিবেশ গভীর গাম্ভীর্য এবং অস্থিরতায় ভরা ছিল। কাব্য তার ঠাকুমার সাথে সবচেয়ে সামনে বসেছিল। তার আঙুলগুলি তার ঠাকুমার হাত শক্ত করে ধরেছিল, যেন তাদের স্পর্শ তাকে শক্তি দিচ্ছিল। তার চোখ প্রতিটি কোণকে দেখছিল। উকিল, গ্রামবাসী এবং সবচেয়ে বেশি তার বাবা রাজ, যিনি তার চেয়ারে বসে নিচের দেখছিলেন। তার চেহারা ক্লান্ত লাগছিল এবং তার চোখের নিচে কালো দাগ সেই উত্তেজনা সাক্ষ্য দিচ্ছিল যা তিনি গত কয়েকদিনে সহ্য করেছেন। বিচারক তার চেয়ারে বসতে বসতে কার্যক্রম শুরু করার ঘোষণা করলেন। এই মামলা এখন তার চূড়ান্ত পর্যায়ে, তিনি বললেন। আজ উভয় পক্ষ তাদের চূড়ান্ত যুক্তি পেশ করবে এবং আদালত এই বিষয়ে বিবেচনা করে তার রায় শোনাবে। রাজের উকিল দাঁড়ালেন এবং আত্মবিশ্বাসে ভরা কণ্ঠে তার যুক্তি পেশ করতে শুরু করলেন। মাননীয় বিচারক মহাশয়, আমাদের কাছে এমন প্রমাণ আছে যা প্রমাণ করে যে গয়না বিক্রি আইনসম্মত ছিল এবং এতে আনন্দীজির সম্মতি ছিল। আমাদের সাক্ষীরাও বয়ান দিয়েছে যে এই সিদ্ধান্ত কেবল তাঁর একার ছিল এবং এই মামলায় আমাদের মক্কেলকে অকারণে টেনে আনা হয়েছে। ঘরে চাঞ্চল্য দেখা দিল। কিছু গ্রামবাসী ফিসফিস করতে লাগল, যেন তারা মানতে শুরু করেছে যে মামলা রাজের পক্ষে যেতে পারে। কাব্যের ধরা তার ঠাকুমার হাতের ওপর আরও শক্ত হল।
সে জানত যে যদি তাদের শেষ চাল কাজ না করে তাহলে সবকিছু শেষ হয়ে যেতে পারে। রাজউকিল তার কথা শেষ করে বসে পড়লেন। এখন আনন্দীর পক্ষের পালা। তার উকিল দাঁড়িয়ে বিচারকের দিকে তাকালেন এবং বললেন, বিচারক মহাশয়, আমি এই কথাটি আবার বলতে চাই যে আমাদের কাছে এমন প্রমাণ আছে যা এই মামলাটিকে সম্পূর্ণরূপে স্বচ্ছ করে। আমার মক্কেলের কাছে তার ছেলের লেখা চিঠি আছে, যেখানে তিনি নিজেই স্বীকার করেছেন যে তিনি গয়না বিক্রির জন্য তার মায়ের কাছে সাহায্য চেয়েছিলেন এবং সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এটা শোনামাত্রই রাজের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার দৃষ্টি বারবার বিচারকের দিকে এবং তারপর চিঠির দিকে যাচ্ছিল, যা আদালতে সবার সামনে রাখা ছিল। বিচারক চিঠিটি মনোযোগ দিয়ে দেখলেন এবং তারপর মাথা নেড়ে উকিলকে এগিয়ে কথা বলার ইশারা করলেন। এই চিঠি কেবল এই কথাটির প্রমাণ নয় যে গয়না বিক্রির সিদ্ধান্ত একা আনন্দীজির ছিল না, বরং এটি এটাও দেখায় যে তার ছেলে এই সিদ্ধান্তের জন্য তাকে বাধ্য করেছিল। উকিল বললেন, একজন মা তার ছেলেকে রক্ষা করার জন্য যা করেছেন তাকে এখন সেই একই ছেলে দ্বারা ভুল প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। এটাই কি ন্যায়? ঘরে নীরবতা নেমে এলো। লোকেরা একে অপরের দিকে তাকিয়েছিল, যেন তারা নিজেরাই তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে। বিচারক গভীর শ্বাস নিলেন এবং তারপর রাজের দিকে তাকালেন। আপনি কি এই চিঠির সত্যতা স্বীকার করেন? তিনি জিজ্ঞেস করলেন। রাজ কিছুক্ষণ ধরে কোনো কথা বললেন না। তার আঙুলগুলো তার হাঁটুর উপর দ্রুত চলছিল এবং তার কপালে ঘামের ফোঁটা স্পষ্ট দেখা যাচ্ছিল। অবশেষে তিনি মাথা নিচু করলেন এবং ধীরে ধীরে বললেন, হ্যাঁ, এই চিঠি সত্যি। আমি মায়ের কাছে টাকা চেয়েছিলাম। তার কথা শোনা মাত্রই ঘরে চাঞ্চল্য দেখা দিল। যে লোকেরা আগে আনন্দীকে দোষী সাব্যস্ত করেছিল তারা এখন চোখ নামিয়ে বসেছিল। আনন্দীর চোখে জল এসে গেল, কিন্তু সেই জল ছিল আনন্দের। তিনি কাব্যের দিকে তাকালেন এবং তার নাতিনীর হাসিতে সেই শক্তি দেখতে পেলেন যা তাকে এই লড়াইয়ে বিজয়ী করেছিল। বিচারক টেবিলে হাতুড়ি মেরে বললেন, এই আদালত আনন্দীর বিরুদ্ধে আনা সকল অভিযোগ খারিজ করছে এবং তাকে নির্দোষ ঘোষণা করছে। সেই সাথে রাজকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তিনি তার মাকে সেই অর্থ ফিরিয়ে দেবেন যা তিনি তার কাছ থেকে নিয়েছিলেন। রায় শোনা মাত্রই কাব্যের চোখ থেকে অশ্রু বইতে লাগল। সে তার ঠাকুমাকে জড়িয়ে ধরল, আর তাদের আলিঙ্গনে সেই সব আনন্দ এবং স্বস্তি মিশেছিল যার জন্য তারা এত সময় ধরে অপেক্ষা করছিল। আমরা জিতে গেছি ঠাকুমা, সে ফিসফিস করে বলল। আনন্দী তার মাথায় হাত বুলিয়ে বললেন, সত্যের জন্য আমরা যে লড়াই লড়েছি সেটাই আমাদের সবচেয়ে বড় জয়। টাকা বা আদালতের রায় তো কেবল তার পথে আসা পরাভব বা মাইলস্টোন ছিল। রাজ ধীরে ধীরে তার চেয়ার থেকে উঠলেন এবং বাইরের দিকে হাঁটতে লাগলেন। তার হাঁটার ভঙ্গিতে হাড়ের ক্লান্তি ছিল, কিন্তু তার মুখে অনুশোচনার ভাবও ছিল। তিনি একবার ঘুরে তার মায়ের দিকে তাকালেন, কিন্তু কিছু না বলেই বাইরে চলে গেলেন। কাব্যই সব দেখল এবং তার মনে এক হালকা করুণা জাগল। সে জানত যে এটা তাদের শেষ লড়াই ছিল না। আরও একটি লড়াই এখনও বাকি ছিল, যেখানে তার বাবাকে ফিরিয়ে আনতে হবে। যখন তারা আদালত থেকে বাইরে বের হলেন তখন সূর্য তার পূর্ণ আলোয় জ্বলছিল। বাতাসে কি হালকা সতেজতা ছিল এবং গাছের পাতা যেন জয়ের গান গাইছিল। কাব্য তার ঠাকুমার হাত ধরল এবং হাসতে হাসতে বলল, আমরা তাকে সত্যিটা দেখিয়ে দিয়েছি এবং একদিন তিনি আমাদের বুঝবেনও। আনন্দী মাথা নেড়ে বললেন, আমাদের সময় দিতে হবে, কিন্তু আমার ভরসা আছে যে একদিন আমাদের পরিবার আবার জোড়া লাগবে। তারা দুজন একে অপরের হাত ধরলেন এবং সেই রাস্তায় চলতে লাগলেন যা গ্রামের খোলা আকাশের দিকে গিয়েছিল। তাদের হৃদয়ে এখন কোনো ভয় ছিল না, ছিল কেবল একটা নতুন শুরুর আশা। কাব্য তার ঠিক পাশে বসেছিল। তার আঙুলগুলি এখনও তার ঠাকুমার হাতে বাঁধা ছিল। সেই ছোট্ট মেয়েটির মুখে দৃঢ়তা ছিল, কিন্তু ভেতরে একটি হালকা ভয় তখনও উকি দিচ্ছিল যে তাদের পরিশ্রম যেন বৃথা না যায়। রাজ কিছুটা দূরে তার চেয়ারে বসেছিলেন, মাথা নিচু করে। তাকে এখন আর আগের মতো আত্মবিশ্বাসী দেখাচ্ছিল না। তার চোখে ক্লান্তি এবং অনুশোচনা উভয়ই ঝিলিক দিচ্ছিল। হয়তো তিনি বুঝতে পারছিলেন যে এই লড়াই শুধু তার মাকে নয়, বরং তার পরিবারকেও গভীরভাবে আঘাত করেছে। বিচারক তার রায়পত্র তুলে নিলেন এবং পুরো ঘরে প্রতিধ্বনিত হওয়া গম্ভীর কণ্ঠে বললেন, আদালত সমস্ত সাক্ষ্য এবং পেশ করা প্রমাণের ওপর গভীরভাবে বিবেচনা করেছে। এতে কোনো সন্দেহ নেই যে আনন্দীর বিরুদ্ধে আনা অভিযোগগুলি ভিত্তিহীন। চিঠিতে স্পষ্ট রয়েছে যে গয়না বিক্রি তার ছেলে রাজের প্রয়োজনীয়তা পূরণের জন্য করা হয়েছিল।
এবং এর সাথে আনন্দীর নিজের ইচ্ছার কোনো সম্পর্ক ছিল না। আদালত এই বিষয়টি স্বীকার করে যে একজন মা তার ছেলের জন্য যে বলিদান দিয়েছেন তা ভুলভাবে তুলে ধরা হয়েছে। ঘরে চাঞ্চল্য লেখা দিল। মহিলারা একে অপরের সাথে ফিসফিস করতে শুরু করল এবং কিছু পুরুষ মাথা নেড়ে এই রায় মেনে নিতে দেখল। কিন্তু ঘরের মাঝখানে বসে থাকা রাজ তার চেয়ারে মাথা নিচু করে নিলেন। তার চোখে ছিল অশ্রু এবং তিনি তার হাতগুলিকে হাঁটুর উপর শক্ত করে ধরেছিলেন, যেন তিনি নিজেকেই সত্যি থেকে বাঁচানোর চেষ্টা করছেন। বিচারক আরও বললেন, এই আদালত আনন্দীর বিরুদ্ধে আনা সকল অভিযোগ খারিজ করছে এবং তাকে নির্দোষ ঘোষণা করছে। এর সাথে সাথে রাজকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তিনি তার মাকে সেই অর্থ ফিরিয়ে দেবেন যা তিনি তার কাছ থেকে নিয়েছিলেন এবং তার প্রতিপত্তির ক্ষতি করার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইবেন। কাব্যের চোখ থেকে অশ্রু বইতে শুরু করল, কিন্তু এইবার সেই অশ্রু ছিল স্বস্তি এবং আনন্দের। সে তার ঠাকুমাকে জড়িয়ে ধরল এবং ফিসফিস করে বলল, আমরা জিতে গেছি ঠাকুমা, আপনি সব সহ্য করেছেন, কিন্তু এখন সব কিছু ঠিক হয়ে যাবে। আনন্দীর চোখও সজল ছিল, কিন্তু তার মুখ ছিল শান্ত এবং সন্তুষ্টিতে ভরা। তিনি তার নাতনির মাথায় হাত বুলিয়ে দিলেন এবং ধীরে ধীরে বললেন, এই জয় আমাদের নয় কাব্য, এটা সত্যের জয়। আর সত্যের জয় কখনো সহজ হয় না, কিন্তু এটা সবসময় স্থায়ী হয়। রাজ ধীরে ধীরে তার চেয়ার থেকে উঠলেন। তার চেহারা বিধ্বস্ত ছিল, কিন্তু তার চোখে একটি নতুন ভাব ফুটে উঠছিল, অনুশোচনার ভাব, যা এখন তার আত্মাকে আঁকড়ে ধরছিল। তিনি কিছুক্ষণ ধরে তার মায়ের দিকে তাকিয়ে রইলেন, তারপর পা বাড়িয়ে তাদের কাছে এলেন। পুরো ঘর এই মুহূর্তটির দিকে তাকিয়েছিল। মা, তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল, আমি যা করেছি তার জন্য আমাকে মাফ করে দিন। আমি জানতাম না যে আমার ভুলের দাম আপনাকে এত বড় দিতে হবে। ঘরে একটি গভীর নীরবতা নেমে এলো। আনন্দী তার চোখ থেকে ঝরা অশ্রু মুছলেন এবং ধীরে ধীরে বললেন, আমি তোমাকে আগেই মাফ করে দিয়েছি সোনা। মায়ের ভালোবাসা কখনো শেষ হয় না, কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে নিজের ক্ষতগুলো নিজে সারানো শিখতে হবে। রাজ তার দিকে তাকালেন এবং প্রথমবারের মতো তার চোখে সেই ছেলেটি ঝলসে উঠল যে কখনো তার মায়ের কোলে মাথা রেখে কাঁদত। তিনি হাঁটু গেড়ে বসে তার মায়ের পায়ে হাত দিলেন। আমি আমার কাজের প্রায়শ্চিত্ত করব, তিনি বললেন, কিন্তু আপনি কি আমাকে একটা সুযোগ দেবেন? আনন্দী তাকে আলিঙ্গন করতে করতে বললেন, মা কখনো সুযোগ ছিনিয়ে নেয় না সোনা, এটা সবসময় তোমার কাছে ছিল, কেবল তোমার এটা বুঝতে দেরি হলো। কাব্য এইসব দেখছিল, তার চোখ থেকে অশ্রু পড়া বন্ধ হচ্ছিল না। তার ভেতরে একটা শান্তি ছিল যে পরিবার ভাঙনের মুখে ছিল তা আবার জোড়া লাগার দিকে এগিয়ে যাচ্ছে। রাজ ধীরে ধীরে তার মেয়ের দিকে তাকালেন এবং বললেন, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি কাব্য, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এখন আর তোমাকে নিরাশ করব না। কাব্য তার দিকে তাকালো এবং ধীরে ধীরে বলল, আপনাকে মাফ করা সহজ নয় বাবা, কিন্তু আমি চেষ্টা করব, কারণ ঠাকুমা আমাকে এটাই শিখিয়েছেন। আদালত থেকে বাইরে বেরোনোর সময় সূর্য তীব্র আলোর সাথে জ্বলছিল এবং বাতাসে একটি নতুন সতেজতা ছিল। গ্রামবাসীরা তাদের বাইরে বের হতে দেখছিল, কিন্তু এখন তাদের চোখে সমালোচনা ছিল না, বরং ছিল একটি নতুন বোধগম্যতা। আনন্দী তার ছেলে এবং নাতনির হাত ধরলেন এবং ধীরে ধীরে বললেন, আমরা যা হারিয়েছি তা ফিরে পেতে সময় লাগবে, কিন্তু যখন পরিবার একসাথে থাকে তখন প্রতিটি জখম সেরে যায়। রাজ মাথা নেড়ে বললেন, আমি প্রতিটি ক্ষত পূরণ করার জন্য সব রকম চেষ্টা করব মা। তারা তিনজন একে অপরের হাত ধরলেন এবং গ্রামের দিকে হেঁটে গেলেন, যেখানে প্রতিটি মোড়ে একটি নতুন শুরু তাদের জন্য অপেক্ষা করছিল। সকালের হালকা রোদ উঠোনে ছড়িয়ে পড়েছিল এবং পাখির কিচিরমিচির শব্দ বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। গ্রাম ধীরে ধীরে তার স্বাভাবিক দৈনন্দিন জীবনে ফিরছিল, কিন্তু আনন্দীর ঘরের ভেতরে আজকের সকালটি কোনো নতুন অধ্যায়ের শুরুর মতো মনে হচ্ছিল। জানালার কাছে রাখা তুলসী গাছের উপর শিশিরের ফোঁটা ধীরে ধীরে গড়িয়ে পড়ছিল, যেন প্রকৃতিও এই নতুন শান্তিকে স্বাগত জানাচ্ছিল। কাব্য রান্নাঘরে তার ঠাকুমার সাহায্য করছিল। চুল্লিতে চায়ের কেতলি থেকে ধোঁয়া উঠছিল এবং হলুদের হালকা গন্ধ পুরো ঘরে ছড়িয়ে গিয়েছিল। আনন্দী তার চুলে হালকা বেনি বেঁধেছিলেন এবং তার চেহারা গত কয়েকদিনের ক্লান্তি সত্ত্বেও শান্ত ও উজ্জ্বল লাগছিল। ঠাকুমা, আপনার কি মনে হয় বাবা সত্যিই বদলে যেতে পারবেন? কাব্য চায়ের পাতা দিতে দিতে জিজ্ঞেস করল। তার কণ্ঠে একটি নিষ্পাপতা ছিল, কিন্তু সেই সাথে তাতে একটি ছোট্ট সংশয়ও ঝিলিক দিচ্ছিল।
আনন্দী হালকা হাসির সাথে তার দিকে তাকালেন। পরিবর্তন কখনো রাতারাতি হয় না আমার সোনা, তিনি বললেন, কিন্তু যদি মানুষের হৃদয়ে অনুশোচনা সত্যি থাকে তবে পরিবর্তনের বীজ অবশ্যই জন্ম নেয়। তোমার বাবাকে সময় দাও, তিনি সঠিক পথ খুঁজে নেবেন। কাব্য মাথা নাড়ল, কিন্তু তার চোখে তখনও কিছু প্রশ্ন বাকি ছিল। যদি সে আবার ভুল করে? সে ধীরে ধীরে জিজ্ঞেস করল। তাহলে আমাদের তাকে আবারও সাহারা দিতে হবে, আনন্দী তার মাথায় হাত বুলিয়ে বললেন। তবে এইবার তাকে নিজেও বুঝতে হবে যে সাহারা কতদিন পাওয়া যায় এবং কখন তাকে নিজে নিজের পায়ে দাঁড়াতে হবে। কথাবার্তার মাঝে বাইরে থেকে হালকা পায়ের শব্দ শোনা গেল। কাব্য জানালা দিয়ে উঁকি মেরে দেখল এবং চমকে গেল। বাবা, সে ধীরে ধীরে বলল। রাজ ঘরের গেটের কাছে দাঁড়িয়েছিলেন। তার হাতে একটি ছোট কাপড়ের ঝোলা ছিল। তিনি হালকা নীল রঙের সাধারণ শার্ট এবং সাদা পায়জামা পরেছিলেন। তার চেহারায় গভীর ক্লান্তি ছিল, কিন্তু তার চোখে একটি নতুন আশাও ছিল। তিনি ইতস্তত করে এগিয়ে এলেন, যেন ভয় পাচ্ছিলেন যে তাকে স্বাগত জানানো হবে না। আনন্দী সঙ্গে সঙ্গে দরজা খুললেন এবং কোনো কথা না বলেই তাকে ভেতরে আসার ইশারা করলেন। রাজ ধীরে ধীরে ভেতরে পা রাখলেন এবং তার চোখ সরাসরি কাব্যের সাথে মিলিত হল। কাব্য কিছুক্ষণ ধরে তার মুখের দিকে তাকালো এবং তারপর ধীরে ধীরে ঘুরে ভেতরে চলে গেল। রাজের মুখে হালকা ব্যথা ফুটে উঠল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন এবং তার মায়ের সামনে মাথা নিচু করলেন। মা, আমি ফিরে এসেছি। তার কণ্ঠে সত্য এবং অনুশোচনা দুটোই ছিল। কিন্তু আমি জানি না যে আমি সত্যিই আপনার মুখোমুখি হওয়ার যোগ্য কিনা। আনন্দী তার কথা অগ্রাহ্য করে বললেন, তুমি কি জলখাবার খেয়েছ? রাজ মাথা নেড়ে মানা করলেন। না মা, ক্ষুধা তো কয়েকদিন ধরেই অনুভব করিনি। আনন্দী তার হাত ধরলেন এবং তাকে বসতে বললেন। ক্ষুধা শুধু পেটের হয় না বাবা, কখনো কখনো আত্মাও ক্ষুধার্ত হয় এবং তার ভালোবাসা আর ক্ষমা প্রয়োজন হয়। বসো, আমি তোমার জন্য চা বানাই। রাজ চুপচাপ মাথা নিচু করে তার কথা মানলেন এবং একটি পুরনো চেয়ারে বসে পড়লেন। তার চোখ ঘরের প্রতিটি কোণ দেখছিল, যেন তিনি শৈশবের সেই স্মৃতিগুলো খুঁজছেন যা এখন অস্পষ্ট হয়ে গেছে। দেয়ালে টাঙানো পুরনো দিনের ছবি, জানালার কাছে রাখা ঠাকুমার মালা এবং রান্নাঘর থেকে আসা হলুদের গন্ধ, সব কিছু তাকে আবার সেই সময় টেনে নিয়ে যাচ্ছিল যখন এই বাড়িটি কেবল একটি বাড়ি ছিল না, বরং তার সংসার ছিল। কিছুক্ষণ পর কাব্য ট্রেতে চা এবং পরোটা নিয়ে এলো। সে ট্রেটি টেবিলের ওপর রাখল, কিন্তু তার চোখ এখনও নিচু ছিল। রাজ ধীরে ধীরে তার হাত ধরলেন এবং বললেন, আমাকে মাফ করে দাও কাব্য। তার কণ্ঠে ছিল আর্দ্রতা। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এখন সবকিছু ঠিক করে দেব। কিছুক্ষণ নীরবতার পর কাব্য তার হাত ধীরে ধীরে টেনে নিল এবং বলল, মাফ করা সহজ নয় বাবা, কিন্তু যদি আপনি সত্যি বদলে যাওয়ার চেষ্টা করেন তবে আমি আপনাকে একটি সুযোগ দেব। রাজের চোখে জল এসে গেল, কিন্তু তিনি তাদের ঝরতে দিলেন না। তিনি মাথা নিচু করে হালকা হাসলেন এবং বললেন, এই সুযোগ আমার জন্য সবকিছু। আনন্দী তার সামনে চায়ের কাপ রাখলেন এবং বললেন, এখন প্রথমে তোমাকে তোমার ভেতরের তিক্ততা দূর করতে হবে। নিজের সাথে লড়াই করা বন্ধ করো এবং যদি তোমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে মনে রেখো তোমার পরিবার তোমার সাথে আছে। রাজ এক চুমুক চা নিলেন এবং চোখ বন্ধ করলেন, যেন সেই চায়ে কেবল স্বাদ নয় বরং স্বস্তিও মিশেছিল। তার চেহারার কঠোরতা ধীরে ধীরে গলে যেতে লাগল। জলখাবারের পর তিনজন বারান্দায় বসলেন। বাইরে হালকা বাতাস বইছিল এবং তুলসী গাছের পাতা মৃদু মৃদু দুলছিল। কাব্য তার ঠাকুমার হাঁটুর ওপর মাথা রাখল এবং চোখ বন্ধ করল। এই মুহূর্তটি তার কাছে একটি স্বপ্নের মতো ছিল, সেই স্বপ্ন যেখানে তার পরিবার আবার একত্রিত হচ্ছে। রাজ আকাশের দিকে তাকালেন এবং গভীর শ্বাস নিতে নিতে বললেন, আমি যা হারিয়েছি তা ফিরে পেতে সময় লাগবে, কিন্তু আমি প্রতিদিন একটি নতুন শুরু করব। আনন্দী মাথা নেড়ে বললেন, একেবারেই সঠিক, আমরা সবাই নতুন শুরুর জন্য প্রস্তুত। সেই দিনের পর ঘরে আর কিছুই আগের মতো ছিল না, তবে যা বদলে গেল তা ছিল উন্নততর। একটি ভাঙা পরিবার ধীরে ধীরে তার ক্ষতগুলো সারিয়ে তুলছিল। সেই বাড়ির দেয়ালগুলো এখন আবার হাসি এবং ভালোবাসার সাক্ষী হচ্ছিল, এবং প্রতিটি অতিবাহিত দিন সেই সম্পর্ককে আরও শক্তিশালী করছিল। সূর্য তার আলো নিয়ে দ্রুত অস্ত যেতে শুরু করেছিল, কিন্তু সেই ঘরের ভেতরের আশার আলো কখনো অস্তমিত হওয়ার ছিল না।